লেবু গাছের ডাইব্যাক একটি মারাত্মক রোগ, যা গাছের পাতা, ডালপালা এবং ফলে আক্রমণ করে। এই রোগের ফলে গাছের বৃদ্ধি কমিয়ে দেয় এবং ফলন কিন্তু কমিয়ে দেয়। আর এই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে লেবু গাছের ডাইব্যাক। এই ডাইব্যাক একটি মারাত্মক রোগ। এর ধরন, এর লক্ষণ কেন হয় এবং এর কি প্রতিকার, এই নিয়ে আজকের ভিডিওটি একটু বড় হবে। তাই আপনারা যদি ভিডিওটি টেনে দেখেন, আমার গাছের মাধ্যমে দেখাতে পারবো না, কিন্তু আমার যে কথাগুলো, সেই কথাগুলো নিশ্চয়ই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে অনেক অজানা তথ্য আপনাদের কাছে জানা হয়ে যাবে। ডাইব্যাক হয় দু ধরনের। এক, লেবু গাছের যে শাখাগুলো থাকে, এই যে দেখুন, শুকিয়ে আসতে শুরু করে। আবার অনেক সময় হয় কি, এই যে মূল যে ডালটি, এই মূল ডালটি উপর থেকে শুকিয়ে আসতে শুরু করে। এই দুইভাবে একটি গাছে কিন্তু ডাইব্যাক লাগতে পারে। এবার আসি, ডাইব্যাক কেন হয়। ডাইব্যাক হয় মূলত ফাঙ্গাসের কারণে। মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বসবাস করে। সেই ফাঙ্গাস এই বর্ষার সময় বা শীতকালে মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে, সে সময় সেই সমস্ত ফাঙ্গাসগুলো কিন্তু জেগে ওঠে। এছাড়া বাতাসে আরেক ধরনের ফাঙ্গাস ঘুরে বেড়ায়, যা কিনা গাছকে সহজে আক্রমণ করতে পারে। সেটা কিভাবে? আমরা যদি কোনো ডাল পুন করি বা কোনো ফল যদি হারভেস্ট করে নেই, সেখান থেকে যে ক্ষতস্থানটি তৈরি হয়, সেই ক্ষতস্থানের মধ্যে যদি আমরা ফাঙ্গিসাইডের স্প্রে করে না দেই বা ফাঙ্গিসাইডের প্রলেপ যদি না লাগিয়ে দেই, তাহলে কিন্তু গাছে ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়া কি হয়, এই বর্ষাকালে টবের মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। সেই সমস্ত ব্যাকটেরিয়াকে যদি আমরা দমন করতে না পারি, তাহলে কিন্তু গাছের মধ্যে ডাইব্যাকের সমস্যা দেখা যায়। এছাড়া আরেকভাবে ডাইব্যাক হয়ে থাকে, সেটা হচ্ছে গাছে যদি পুষ্টিমৌলের অভাব দেখা দেয়, বিশেষ করে জিঙ্ক এবং কপার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। তার মধ্যে সবথেকে বেশি আক্রমণ করে জিঙ্ক উপরে। এই যে দেখুন, এই যে লেবু গাছটিতে কিন্তু জিঙ্কের অভাব হচ্ছে, যার জন্য দেখুন ফলটা ফেটে যাচ্ছে। আমি যদি এই গাছটিতে জিঙ্কের ব্যবস্থা না করে দিতে পারি, ভবিষ্যতে কিন্তু এইখান থেকেই কিন্তু ডাইব্যাকের সমস্যা আসতে পারে। এছাড়া লেবু গাছে যখন নতুন নতুন পাতা আসতে শুরু করে, সে সময় কিন্তু লেবু গাছের মধ্যে বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে চোষক পোকা এবং পাতা খেয়ে ফেলা যে সমস্ত পোকা, তাদের কিন্তু আক্রমণ দেখা দেয়। কোনো রোগাক্রান্ত বা ডাইব্যাক হওয়া গাছে যদি সেই পোকা থেকে পাশের গাছে গিয়ে যদি বসে, তাহলে কিন্তু সেই ডাইব্যাকের যে ভাইরাস, সেটা কিন্তু একদম ভালো একটি লেবু গাছের ক্ষেত্রে কিন্তু আক্রমণ করে বসে। এছাড়া টবের মাটিতে যদি নিমাটোড বলে এক ধরনের কৃমি
যে কৃমিরা দীর্ঘদিন সুপ্ত অবস্থাতে বসবাস করে, এই বর্ষাকালে মাটি অতিরিক্ত ভিজে থাকার ফলে বা শীতকালে মাটি ড্যাম থাকার ফলে সে সমস্ত সুপ্ত কৃমিগুলো কিন্তু জেগে ওঠে। সেই নিমাটোডের থেকেও কিন্তু ডাইব্যাক গাছে লাগতে পারে। এবং সবথেকে বেশি যেটা হয়, গাছে যদি অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া হয়, লেবু গাছে কিন্তু খুব একটা জল পছন্দ করে না। টবের মাটি শুকিয়ে এলে তবেই কিন্তু লেবু গাছে জল দিতে হয়। এই যে জল বেশি হয়ে যাওয়ার ফলে গাছে কিন্তু ডাইব্যাকের আক্রমণ হতে পারে। এছাড়া গাছের যদি বয়স হয়ে যায়, বয়স্ক মানুষ আছেন, তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। ঠিক তেমনি বয়স্ক গাছেও তাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা কমে যাওয়ার জন্যও কিন্তু পুরনো যে গাছ বা বয়স হয়ে যাওয়া গাছে কিন্তু ডাইব্যাকে দেখা দিতে পারে। এই সমস্ত যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত কারণের ফলেই কিন্তু গাছে ডাইব্যাক আসতে পারে। এবার ডাইব্যাকের লক্ষণ কি? ডাইব্যাকের লক্ষণ হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে পড়বে, পাতার আকার স্বাভাবিক যেভাবে থাকে তার থেকে ছোট ছোট হয়ে যাবে। এছাড়া লেবু গাছের দুটি রোগ, একটি হচ্ছে ক্যাঙ্কার আর একটা হচ্ছে কামোসিস। এই রোগগুলো যদি লেবু গাছে ধরে থাকে তাহলে কিন্তু তার থেকে ডাইব্যাক হতে পারে। এবার আসি, এই যে ডাইব্যাক, এই ডাইব্যাকের থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। মুক্তি পেতে গেলে এটার দুরকম সিস্টেম আছে। একটি হচ্ছে প্রিকশন, মানে ডাইব্যাক যেন গাছে না লাগে তার জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করা। আরেকটি হচ্ছে ডাইব্যাক হয়ে গেলে তার কি প্রতিকার করা। তাহলে প্রিকশন হিসাবে আমাদেরকে কি করতে হবে? আমরা যে সমস্ত লেবু গাছগুলোকে যে টবে বসাবো, সেই সমস্ত টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করা। আমি সেখানে বলবো, আপনারা লেবু গাছের জন্য সবথেকে ভালো ড্রেনেজ ব্যবস্থা যদি আপনারা করতে চান, তাহলে আপনারা গ্রো ব্যাগের মধ্যে লেবু গাছগুলোকে বসাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, গাছের যে নিউট্রিনের জন্য অভাব না হয় তার জন্য সময় মতো গাছকে নিউট্রিন দেওয়া। বিশেষ করে তার মধ্যে জিঙ্ক এবং কপারের ঘাটতি যেন না হয় সেটাকে মাথায় রাখা। এর জন্য প্রতি মাসে একবার করে গাছগুলোতে জিঙ্ক সালফেট গাছগুলোতে দিয়ে দেওয়া, এবং কপারের যে ঘাটতি সেটাকে কিন্তু আমরা মিটিয়ে নিতে পারি। কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইডগুলো, বিশেষ করে আমি সবসময় আমার ভিডিওতে আপনাদেরকে বলি যে গাছের জন্য কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড খুবই গুরুত্বপূর্ণ। সেই অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড যদি আপনারা গাছগুলোতে মাসে একবার করে স্প্রে করে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে কপারের ঘাটতি সেটা দেখা দেবে না। এবং তার জন্য ফাঙ্গিসাইডকে ভালো মতন ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করতে হবে মাসে অন্তত একবার করে ব্যাকটেরিয়া সাইড। সেই ব্যাকটেরিয়া সাইড হিসাবে প্ল্যান্টোমাইসিন রয়েছে, এছাড়া আরও অনেক রকমের রয়েছে। এবং লেবু গাছে যখনই নতুন নতুন কচি পাতা চলে আসে, সে সময় যদি আমরা কীটনাশক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছে যেমন
এই পোকা লেগে নতুন পাতাকে নষ্ট করে দিতে পারবে না, ঠিক তেমনই এই কীটনাশকের কারণে যে গাছের মধ্যে ডাইব্যাক ছড়ায় সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া যায়। এই লেবু গাছের ক্ষেত্রে কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্রোপেক্স সুপার, কনফিডার এবং হামলা। এই সমস্ত যে কীটনাশকগুলো, এই সমস্ত কীটনাশক লিপ মাইনার, জাপ পোকা, লেদা পোকাকে খুব সহজেই কিন্তু দমন করে ফেলতে পারে। এছাড়া যে সমস্ত ফাঙ্গাসের কারণে লেবু গাছের ডাইব্যাক দেখা দেয় সেক্ষেত্রে আমরা স্প্রিন্ট, অ্যামিস্টার টপ এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, সে ব্লু কপার হতে পারে, সে ব্লাইটক্স হতে পারে। আমরা যদি এই কটি ফাঙ্গিসাইড এবং এই কটি কীটনাশকে সময় মতো ঠিক গাছগুলোতে ব্যবহার করে যেতে পারি তাহলে কিন্তু এই ফাঙ্গাস বা পোকামাকড়ের কারণে কিন্তু গাছে ডাইব্যাক লাগার চান্স একেবারেই থাকবে না। এবার আসি লেগে যাওয়ার পর, মানে ডাইব্যাক লেগে যাওয়ার পর আমরা গাছগুলোতে কিভাবে পরিচর্যা করতে পারি। যদি দেখেন আপনাদের গাছে এই জাতীয় মানে শাখা ডালগুলো শুকিয়ে আসছে, এই শাখা ডালগুলোকে কেটে ফেলে দিয়ে একটি ফাঙ্গিসাইড মেরে দেবেন। তাহলে এই যে শাখা ডাল শুকিয়ে যাওয়া, এই শাখা ডাল শুকিয়ে যাওয়াতে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যাবে। এবং মূল ডালে যদি শুকিয়ে আসতে শুরু করে, ডাইব্যাকের যে মেন রোগ, আসল রোগ, সেটাকে যদি আমাদের নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের 3টি ধাপে কাজ করতে হবে। প্রথম যেটা কাজ করতে হবে সেটা টবের মাটিতে জল কম দিতে হবে এবং বর্ষায় যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাই টবের মাটিকে কোনোভাবেই ভেজানো যাবে না। তার জন্য হয় টবটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারেন অথবা এমন জায়গাতে রাখবেন যেন সূর্যের আলো পড়ে কিন্তু গাছে যেন বৃষ্টির জল না পড়ে। এটা করে নেওয়ার পর কী করতে হবে, আমাদেরকে 1 লিটার জলে 5 ml হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে সেই জলটিকে দিয়ে দিতে হবে টবের মাটিতে। দিয়ে দেওয়ার পরের দিন আপনারা গাছটিকে রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার সময় আপনারা কিছুটা শেকড় ছেটে নেবেন, ছেটে নিয়ে আপনারা রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করে দেওয়ার পর আপনারা গাছটিতে যে জলটি ব্যবহার করবেন সেটা আমি বলবো র্যাডোমিল গোল্ড 1 লিটার জলে 3 গ্রাম এবং হিউমিক অ্যাসিড 1 গ্রাম। আবার কোনো কোম্পানি হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করতে বলে, সেটা নির্দেশ অনুযায়ী করে নেবেন, গাছটিতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ঠিক 7 দিন পর গাছটির মধ্যে 1 লিটার জলে 3 গ্রাম র্যাডোমিল গোল্ড মিশ্রিত জল টবের মাটিতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে ডাইব্যাকের যে মূল সমস্যা, ফাঙ্গাসজনিত যে সমস্যা, সেই ফাঙ্গাসগুলো কিন্তু অনেকটাই নিবারণ হয়ে যাবে। নিবারণ হয়ে গেলে সে সময় আপনারা গাছের ডাল, যে সমস্ত ডালগুলো শুকিয়ে যাচ্ছে বা শুকিয়ে গেছে সে সমস্ত ডালকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তার আগে যদি আপনারা ডাল কেটে দেন তাহলে এই যে গোড়াতে বা শেকড়ে যে ফাঙ্গাস ছিল সেগুলো কিন্তু ভালো ডালের মধ্যে আক্রমণ করবে। তাই কিছুটা ফাঙ্গাস মেরে নিয়ে আপনাদেরকে ডাল ছেটে দিতে হবে। এরপর 10 থেকে 12 দিন পর আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড ব্লাইটক্স সেটা নিয়ে নেবেন 2 গ্রাম 1 লিটার জলে এবং হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন 1 গ্রাম।
নিয়ে সেই জল গাছের গোড়াতে দিয়ে দেবেন। এই যে 3টি স্টেপে আপনারা গাছটিকে দিলেন, তাতেই কিন্তু ফাঙ্গাস মরে গিয়ে গাছ সুস্থ হয়ে উঠবে। এছাড়া এই যে টবের মাটিতে ফাঙ্গিসাইড দেওয়া, হিউমিক অ্যাসিড দেওয়া, এসবের পাশাপাশি কিন্তু গাছেও ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, এবং সেই স্প্রেটা করতে হবে ব্লাইটক্স বলে যে কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইডটি রয়েছে সেটা দিতে হবে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে। এবং দেওয়ার যে প্রসেসটা সেটা দিতে হবে প্রথম যেদিন আপনারা গাছের মধ্যে ফাঙ্গিসাইড দিয়েছিলেন এবং হিউমিক অ্যাসিড, তার দেবার ঠিক 3 দিন পরে আপনারা একবার স্প্রে করে দেবেন। আবার এই যে 10-12 দিন পর যে ব্লাইটক্স এবং হিউমিক অ্যাসিড দিয়েছেন, তার 3 দিন পরে আরেকবার সেই ব্লাইটক্স মিশ্রিত যে জল সেটা গাছে স্প্রে করে দেবেন। তাহলেই কিন্তু গাছ একদম সুস্থ সবল হয়ে উঠবে এবং ডাইব্যাকের থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। আমার গাছের ক্ষেত্রে আপনাদেরকে আমি ডাইব্যাকের যে সমস্যা সেটা দেখাতে পারলাম না, যেহেতু আমার গাছে ডাইব্যাক ধরা নেই। তবে ডাইব্যাকের যে হওয়ার প্রথম স্টেজ, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে আপনারা যে দেখছেন গাছে, আমার গাছগুলোতে, তার কিন্তু লক্ষণ। কিন্তু এই যে লক্ষণ, এটা সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে কিন্তু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য। আমি এই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির যে ট্রিটমেন্ট সেটা করে রেখেছি। আশা করি আমার এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং এই যে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে যে ডাইব্যাক হয়, সেটা আমার গাছে আসবে না। এই প্রসেসের মাধ্যমেই কিন্তু আমরা ডাইব্যাক হয়ে যাওয়া গাছকে খুব সহজেই মুক্ত করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। ডাইব্যাক কি, মানে ডাইব্যাকের ধরন কি, ডাইব্যাকে কি দেখে বোঝা যায়, মানে লক্ষণ কি, এবং ডাইব্যাকের প্রতিকার কি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।